যে অংশীদারি কারবারে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সমস্যার সমাধানের জন্য তোমাদের সাথে আছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। এখানে একটি বিষয় বলে রাখি, আজকের অঙ্কে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটি হচ্ছে প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে, উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হবে সেটা। এই যে লক্ষ্য করি, এই যে এখানে বলা আছে, এই যে এইখানে এই যে প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে 700, 500 ও 300 করে উত্তোলন করেছে। আবার এখানে ক নম্বরে বলেছে উত্তোলনের সুদ নির্ণয় করতে, কিভাবে নির্ণয় করতে হবে সেটা আজকে আলোচ্য বিষয়। তো আমি প্রথমে ক নম্বরের সমাধান এইভাবে করতে পারি, সব কেটে যদি করতে চাই এইভাবে করব, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, উপরে আমি অঙ্কের অংশটুকু নিয়ে আসলাম। তো আলফা, বেটা, গামা, আলফা কিভাবে হিসাব করব? এখন যদি প্রতি মাসের শেষে উত্তোলন করা হয়, তাহলে মোট উত্তোলনের উপরে 5.5 মাসের সুদ ধরতে হয়। এটা আমরা এই 8,400 কিভাবে পেলাম? প্রতি মাসে যদি 700 হয়, 12 মাসে 8,400, 700কে 12 দিয়ে গুণ করে, তো 8,000 গুণ 10%, এই যে 10%, তাহলে তো 1 বছরের সুদ হয়। কিন্তু আমাদের ধরতে হবে 5.5 মাসের, কারণ প্রতি মাসের শেষে হলে 5.5 হয়। তো 5.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ। এবার আমরা যেটি পাবো সেটি হচ্ছে এখানে লিখবো। আবার বেটা, বেটা প্রতি মাসে কত? 500। প্রতি মাসে যদি 500 হয়, 12 মাসে 5 12 60, 6,000। তো 6,000 ইন্টু 10% ইন্টু 5.5 ভাগ 12। আবার গামা, গামা প্রতি মাসে 300 হলে 3 12 3600, 3600 টাকা। 3600 ইন্টু 10% ইন্টু 5.5 ভাগ 12, এগুলো যোগ করে এখানে লিখবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, কোন কোন বইতে এইখানে না এই 700 টাকা লিখেছে। 700 টাকা লিখলেও হবে, সেক্ষেত্রে এখানে 12 দিয়ে আর ভাগ হবে না। তখন হবে কি, 700 গুণ 10% গুণ 5.5, 12 দিয়ে আর ভাগ হবে না। আর আমি যেহেতু বাৎসরিকটা লিখেছি, আমি আবারও বলছি, যেমন এই যে মাঝখানেটা ধরি 600 টাকা, 500 টাকা, 500 গুণ 12, 6,000 টাকা আমি একবারে লিখেছি, এটাকে 12 দিয়ে গুণ করে। যেহেতু এখানে 12 দিয়ে 1 বছরে লিখেছি, তাই এখানে আবার 12 দিয়ে ভাগ করেছি। কিন্তু আমি যদি এখানে 12 দিয়ে ভাগ না করতে চাই, তাহলে এই 500 টাকা এখানে লিখলে 500 টাকা গুণ 10% গুণ 5.5, এটুকু লিখলেও হবে, সেম টাকা হবে। আমি যদি 500 ধরে করি, তাহলে 12 দিয়ে ভাগ হবে না। আর যদি 500কে 12 দিয়ে গুণ করে 1 বছরের টাকা লিখি, তাহলে 12 দিয়ে ভাগ হবে। কি বুঝছো? আবার আমরা কি করব, ওই লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছিল, লাভ লোকসান আবন্টন হিসাবে ছক এইভাবে অঙ্কন করব। দ্রুত আঁকলাম সময় সেভ করার জন্য। এবার ডান দিকে নিট মুনাফা লিখবো। আচ্ছা, একটা কাজ করি, উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম। এই যে নিট মুনাফা সবার শেষে দেওয়া আছে, কারবারের নিট মুনাফা হয়েছিল 50,000 টাকা, এটা এখানে লিখবো। এই যে সবার শেষে দেওয়া আছে, উপরোক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে বছর শেষে ব্যবসায় নিট মুনাফা ছিল 50,000 টাকা, এটা এইখানে লিখবো। ওইখানে লিখে ওটা ঝামেলা শেষ, ওটা একবারই বসবে, আর কোথাও বসবে না। এবার বাম দিকে মূলধনের সুদ লিখবো, অংশীদারদের চলতি হিসাব নাম লিখে, কারণ এই অঙ্কে অংশীদারদের চলতি হিসাব গ নাম্বারে করতে বলেছিল, তাই মূলধন হিসাবের পরিবর্তে এখানে লিখবো অংশীদারদের চলতি হিসাব। তারপরে আলফা, বেটা, গামা, তিনজনের নাম লিখবো। মূলধনের সুদ কিভাবে নির্ণয় করবো লক্ষ্য করি, এই যে 70,000 টাকার উপর 10%, কিন্তু একটা কথা বলা আছে এখানে, 22 সালের 1 জুলাই তারিখে গামা 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে। তো গামা তো শেষে আছে, শেষে হিসেব করব অতিরিক্ত মূলধনের সুদ। প্রথমে আলফার হচ্ছে 70,000-এর 10%, 7,000। বেটার হচ্ছে 30,000-এর না 50,000-এর 10%, 5,000। আর গামার হচ্ছে এই 30,000-এর 10% 3,000, আর 10,000-এর 10% 1,000 হয়, তার অর্ধেক 500। আবারও বলছি, গামার মূলধনের সুদটা এই 30,000 টাকার উপরে 10% কাটলে 3,000 হয়, আর অতিরিক্ত মূলধন নিয়ে এসছে আবার 10,000। তা অতিরিক্ত মূলধন 10,000 টাকার উপরে 10% হিসাব করলে 1,000 হয়। 1,000-এর অর্ধেক, যেহেতু জুলাই বলেছে, 500 আর ওই 3,000, 3,500। এবার এই তিনটা যোগ করে এখানে লিখবো। এদিকে মূলধনের সুদ বসবে, আর উত্তোলনের সুদ এদিকে বসবে। উত্তোলনের সুদে যে আলফা, বেটা, গামা, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এখন উত্তোলনের সুদ কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছিলাম, ওইটাই এখানে দেখে দেখে লিখে দিব। ক নাম্বার দেখে দেখে কিভাবে নির্ণয় করতে হবে ওখানে বুঝিয়েছিলাম। ক নাম্বার থেকে ওই টাকাগুলি আমি এখানে লিখে দিলাম, এগুলো যোগ করে এখানে লিখবো। এবার এই অঙ্কে আর কি আছে? এই অঙ্কে যে বেতন আছে, বাৎসরিক বেতন 5,000। বেতন সাধারণত আমরা 12 দিয়ে গুণ করি, তাই না? কিন্তু এই 5,000-কে 12 দিয়ে গুণ হবে না। যদি বলতো মাসিক, তাহলে 12 দিয়ে গুণ করতাম প্রতি মাসে হলে।
কিন্তু একবারে বলেছে বাৎসরিক 5,000 মানে কি টোটাল বেতনটাই বাম দিকে বলবে। বেতন বলে আলফার চলতি হিসাব লিখবো, কারণ আলফা বেতন পাবে 5,000 টাকা একবারে লিখবো। আর তো কিছু দেখছি না এই অঙ্কে, আর তো কিছু দেখছি না। এবার কি করবো, ঋণ নাই, ঋণ থাকলে ঋণের সুদের দিকে লিখতাম। পণ্য উত্তোলন নাই, পণ্য উত্তোলন থাকলে এদিকে লিখতাম। ওইগুলা নাই। এখন আমরা যোগ করব, ওই সাইড বড়, ওই দুটো যোগ করে প্রথমে এখানে লিখবো। এই যোগফলটা এখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিব। আমি আর একবার রিপিট করছি, লক্ষ্য করি। এই যোগফলটা এখানে লিখবো, যেটা বড় ওটা এখানে নিয়ে আসবো। এবার এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে একটা টাকা বের হবে। এখান থেকে আমরা ক্যালকুলেটরে মাইনাস করব, এইটা মাইনাস এটা অবশ্যই ক্যালকুলেটরে করব, করে এখানে লিখবো। এবং এইখানে এই অংশীদারদের চলতি হিসাব বলে মুনাফার অংশ আলফা বেটা গামা তিনজনের মধ্যে ভাগ করে দিব। কিভাবে দিব, অনুপাত দেয়া আছে, এই যে 2:2:1 অনুপাতে মুনাফা বন্টিত হবে। তাহলে আমাদের এই টাকাটাকে এই 2 আর 1 এর যোগফল 5, 2 আর 1 এর যোগফল 5 দিয়ে ভাগ হবে আর 2 দিয়ে গুণ হবে প্রথমটা, আবার 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব দ্বিতীয়টা, আবার এটাকে 5 দিয়ে ভাগ করব আর 1 দিয়ে গুণ করব তৃতীয়টা। অর্থাৎ এই তিনটা যোগফল 5 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যে টাকা হয় তাকে 2 দিয়ে গুণ করে এটা পাবো। আবার এই টাকাটাকে এই তিনটা যোগফল 5 দিয়ে ভাগ করে যা হয় তাকে 2 দিয়ে গুণ করলে এটা পাবো। আবার এই টাকাকে 5 দিয়ে ভাগ করলে যা হয় তাকে 1 দিয়ে গুণ করলে এটা পাবো। এবার এই তিনটা যোগ করে এই টাকাটা মিলে যাবে, মুনাফা বন্টন হলো। এবার আমরা কি করব, গ নাম্বারে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে। এই যে ভালো করে লক্ষ্য করি, এই যে এখানে একটা নতুন আইটেম, ভালো করে দেখি। অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে বলেছে। চলতি হিসাবটা মূলধন হিসাবের মতোই সব, কিন্তু লেখার একটু পার্থক্য আছে। কি পার্থক্য আমি দেখাচ্ছি। এই যে সব কিন্তু মূলধন হিসাবের মতো, এই যে লক্ষ্য করি অংশীদারদের চলতি হিসাবের সব, তারিখ বিবরণ আলফা বেটা গামা, তারিখ বিবরণ আলফা বেটা গামা। এইবার আমরা সাধারণত মূলধন হিসাবে কি করতাম, তোমরা একটু খেয়াল করো। আমরা মূলধন হিসাবে কি করতাম, এইদিকে ব্যালেন্স বিডি বলে মূলধন হিসাবে টাকা লিখতাম। কিন্তু এই চলতি হিসাবে মূলধনের টাকা লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে, আচ্ছা তোমরা একটু পরে লেখো, আগে শোনো। এই অংশীদারদের মূলধন হিসাবে আমরা কি কি লিখতাম, এখানে লিখলাম মূলধন হিসাব ব্যালেন্স বিডি বলে, অতিরিক্ত মূলধন থাকলে লিখতাম, তারপর মূলধনের সুদ লিখতাম, বেতন লিখতাম, মুনাফার অংশ লিখতাম, এদিকে উত্তোলন লিখতাম, উত্তোলনের সুদ লিখতাম, সব লিখতাম না। এখানে সবকিছুই হবে, খালি ব্যালেন্স বিডি মূলধনটা হবে না, অতিরিক্ত মূলধন হবে না, বাস বাকি সব হবে। যেমন লক্ষ্য করি এখানে আমি এখানে, তাহলে অংশীদারদের চলতি হিসাবে এইখানে যে ব্যালেন্স বিডি মূলধনের টাকাটা লিখতাম ওটা লিখবো না, না লিখলে উত্তোলনটা লিখবো। উত্তোলন কিভাবে পেলাম, এটাকে 12 দিয়ে গুণ, এটাকে 12 দিয়ে গুণ, এটাকে 12 দিয়ে গুণ, আর ওইদিকে মূলধনের সুদ লিখবো। মূলধন কিন্তু লিখবো না, বারবার বলছি, মূলধনের সুদ লিখবো, বেতন লিখবো, যা আছে সব লিখবো, বাট মূলধনটা লিখবো না, কারণ চলতি হিসাবে মূলধন বসে না। এবার মূলধনের সুদ কত কত পেয়েছিলাম, ওই যে 7,000, 5,000 আর 3,500 কিছুক্ষণ আগে বের করেছিলাম। আর এদিকে লিখবো বেতন, এদিকে লিখবো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে, সেটা লিখলাম। তাহলে মূলধনের সুদ এদিকে, উত্তোলনের সুদ এদিকে, এটা আমি কিন্তু আমরা মূলধন হিসেবে লিখতাম, অংশীদারদের মূলধন হিসেবে লিখতাম, এখানেও লিখলাম, বাট এখানে মূলধনটা লিখবো না চলতি হিসাবে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে যারা আমরা মূলধন হিসাব প্রস্তুত করতে পারি অংশীদারদের, চলতি হিসাব তাদের কাছে পানি, শুধুমাত্র ব্যালেন্স বিডি লিখবো না, অতিরিক্ত মূলধন লিখবো না, বাকিগুলি সব আসবে। আবার এইদিকে কি করব, বেতন লিখবো, বেতন পাবে কে যেন, এই যে আলফা বেতন পাবে 5,000 টাকা, আলফার ঘরে লিখবো। তারপরে এই মুনাফার অংশ লিখবো, মুনাফার অংশ, মুনাফার অংশ কিছুক্ষণ আগে বের করেছিলাম, যে টাকাটা বের করেছিলাম সেটা লিখবো, ওই যে খ নাম্বারে বের করেছিলাম। এইবার এদিকেও দাগ দিব, এদিকেও দাগ দিব, এগুলা বড়, তো এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো। আবার এই যোগফলগুলি, এইটা গামারটা গামার ঘরে লিখবো, বেটারটা বেটার ঘরে লিখবো, আলফারটা আলফার ঘরে লিখবো, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবার এখানে জেল লিখবো। এই টাকা থেকে এইগুলা বাদ দিয়ে এখানে একটি টাকা হবে, এই টাকা থেকে এই দুটো বাদ দিয়ে এখানে একটি টাকা হবে, এই টাকা থেকে এই দুটো বাদ দিয়ে এখানে একটি টাকা হবে, এখানে হবে ব্যালেন্স সিডি।
এবং এই টাকাটা ওই দিকে নিয়ে যাব, এই যে এখানে প্রথমটা প্রথমের ঘরে, মাঝেরটা মাঝের ঘরে, শেষেরটা শেষের ঘরে। এখানে লিখবো ব্যালেন্স বিডি পরের মাসের 1 তারিখ, পরের বছরের 1 তারিখ বা পরের দিন। এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি। এখানে আমরা লক্ষ্য করলাম মূলধন হিসাবের মধ্যে সব, শুধুমাত্র এখানে ব্যালেন্স বিডি মূলধন হিসাবটা লিখবো না, অতিরিক্ত মূলধনে লিখবো না, বাকিগুলি সব লিখবো। বুঝতে পেরেছো তোমরা?